সেনাবাহিনীকে আমরা শর্ত সাপেক্ষে ম্যাজিস্ট্রেসি এবং 2 মাস আপনারা বলেছেন 2 মাসের মধ্যে আবার পুলিশকে রিস্টোর করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ফেরত আনতে হবে, কিন্তু সেনাবাহিনী যেন আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সীমাবদ্ধ থাকে। আমরা আরেকটা 111 চাই না। 111-এর সময় আমরা দেখেছি যে এটা 2 মাসের পর আবার বাড়ানো হয়েছে, এইবার যেন এটা সেটা না হয়। 21 বছর পরে আওয়ামী লীগ আবার ফিরে এসেছিল, সুতরাং এত সহজ হবে না। এবং বিএনপির যে আমরা নানাভাবে বিএনপি সমালোচনা করি, বিএনপিকে 15 বছর ধ্বংস করা যায় নাই, তাহলে একটা দলকে এভাবে ধ্বংস করা যায় না। আপনি তার ইডিওলজিকে শেষ করেন, যে মতাদর্শ তাকে অনিবার্য করে তোলে, সেই মতাদর্শকে আপনি মতাদর্শিকভাবে মোকাবেলা করেন, 1। আর 2 হচ্ছে যে ক্রিমিনাল সিন্ডিকেট, ভাই যেটা বললেন যে পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে শাপলা চত্বর হত্যাকাণ্ড, গুম খুন লুটপাট এবং 3টা অবৈধ নির্বাচন 14, 18, 24 এবং তারপরে জুলাই হত্যাকাণ্ড, এগুলোর সাথে যারা জড়িত তাদের অবশ্যই 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 শাস্তি হতে হবে, যেটা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে, এমন শাস্তি হতে হবে। এখন এখানে আমি কাদের কথা বলছি, কাদের আমি সমালোচনা করতে চাচ্ছি। এই সমালোচনা রাজনৈতিক দলগুলোর একটা বড় অংশ, রাজনৈতিক দলগুলো এই সমালোচনার একটা বড় অংশ তাদেরকে একটা কাঁধে নিতে হবে, যে এখন যে পরিস্থিতি সেটা যেভাবে মোকাবেলা করলে বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে, যে জন আকাঙ্ক্ষা, সেটা করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো, এটা দুর্ভাগ্যজনক কিন্তু এটা সত্যি, যে রাজনৈতিক দলগুলো একটা বাধা হিসেবে দাঁড়াচ্ছে। দ্বিতীয়ত বাংলাদেশের সিভিল সোসাইটি, তারাও একটা বাধা হিসেবে দাঁড়াচ্ছে। এবং 3 নম্বর এই সরকার, মানে তাদেরকে আমি কম দায় দিতে চাই, মানে কৌশলগত কারণে, কারণ যেহেতু তারা একটা নতুন সরকার এবং তাদের ক্যাপাসিটির সমস্যা আমরা দেখতে পাচ্ছি, তাদের ক্যাপাসিটির অনেক সীমাবদ্ধতা আছে, তবু তাদেরকে দায় নিতে হবে। এই 3টা পক্ষকে আমি মনে করি যে তারা জনগণের যে আকাঙ্ক্ষা সেটা তারা ঠিকমতো ধারণ করতে পারছে না। এটা আমি কেন বললাম, আপনি রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখবেন যে যারা, মানে আপনি যদি গণ অভ্যুত্থান বোঝেন, এটা নিয়ে ফরহাদ মাজার বলে যাচ্ছেন কথা, কিন্তু কেউ কর্ণপাত করছে সেরকম মনে হচ্ছে না, যে আপনি যদি গণ অভ্যুত্থান বোঝেন তাহলে তো আপনি ইতিমধ্যেই ক্ষমতায়িত। এই যে আমরা কথা বলতে পারছি, এটা বলতে পারতাম না জানুয়ারি বা শেখ হাসিনার রেজিমে, কিংবা এই যে বিএনপি সহ জামায়াত ইসলামী সহ রাজনৈতিক দলগুলোর যে কর্মীরা এখন কাজ করতে পারছে তাদের মতো করে, এটা তো আপনি পারতেন না আগে, আপনি তো ঘর ছাড়া ছিলেন, তাহলে আপনি ইতিমধ্যেই ক্ষমতায়িত। কিন্তু আপনি দেখবেন যে বিশেষত বিএনপির আমি প্রথমত বলি যে বিএনপির নেতাকর্মীরা প্রচুর নির্যাতনের শিকার হয়েছে, ঘর ছাড়া হয়েছে, তাদের মামলার শিকার হয়েছে, এগুলোর মধ্যে তারা গেছে। কিন্তু তাদের যারা মানে নেতা, তারা হচ্ছে কিভাবে যে বাংলাদেশের ছাত্র জনতা একটা গণ অভ্যুত্থান করেছে, তাহলে এই গণ অভ্যুত্থানকে যদি বিজয়ী গণ অভ্যুত্থানে পরিণত করতে হয়, সেটা কিভাবে করবে সে ব্যাপারে তাদের কোনো রোডম্যাপ দেখা যাচ্ছে না, তারা শুধু নির্বাচন চাইছে। কিন্তু এখন কি আমরা নির্বাচনে যাওয়ার মতো পরিস্থিতিতে আছি? আমার কাছে সেরকম মনে হয় না। আমাদের এখন রাষ্ট্র পুনর্গঠন, যেটা এই যে ভাইরা আলোচনা করলেন, যে আগে রাষ্ট্র পুনর্গঠন তারপর নির্বাচন। তো আপনি সংসদ নির্বাচন চাচ্ছেন কোন সংবিধানের অধীনে, যে সংবিধানটা ইতিমধ্যেই বাংলাদেশের ছাত্র জনতা প্রত্যাখ্যান করেছে, বাতিল করেছে অভ্যুত্থানের মধ্যে দিয়ে, আপনি বলছেন ওই সংবিধানের অধীনে নির্বাচন দিতে এবং সংসদ নির্বাচন। কিন্তু এটা তো রাষ্ট্রবিজ্ঞান এবং দর্শন শাস্ত্রের প্রাথমিক কথা, যে সংবিধানে যদি হাত দিতে হয় সেটা সংসদে দেওয়া যায় না। সংসদ বিদ্যমান সংবিধানের অধীনে আইন প্রণয়ন করতে পারে, কারণ সংসদ, এই যে শব্দটা একটা সংসদ, এই সংসদ শব্দে কিছু বোঝা যায় না, আসলে এটা আইনসভা। আইনসভায় আইন প্রণয়ন করা যায় বিদ্যমান সংবিধানের অধীনে। কিন্তু আপনি এখন আছেন এমন একটা পরিস্থিতিতে যখন আপনাকে এই যে আগের আলোচক বললেন যে নতুন সংবিধান করতে হবে, নতুন সংবিধান আপনি তো সংসদে করতে পারবেন না, তাহলে আপনি গণপরিষদ নির্বাচন চান, আমরা সমর্থন করব। কিন্তু সংসদ নির্বাচন বিদ্যমান সংবিধানের অধীনে চাচ্ছেন এবং বলছেন যে আমরা সংসদে গিয়ে সংবিধান সংস্কার করব, এটা তো রাষ্ট্রবিজ্ঞান কিংবা আইনশাস্ত্র অনুযায়ী সিদ্ধ না। এটা আপনারা কেন বলছেন? গণপরিষদ নির্বাচন চাইতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে সিভিল সোসাইটির আপনি একটা প্রবণতা দেখবেন যে তারা কারা সরকারে ঢুকতে পারছে পারেনি, এটা নিয়ে তাদের মধ্যে ব্যাপক হাহাকার, যে আমরা সরকারের পদ পদবি। তাহলে এগেইন তারাও গণ অভ্যুত্থান বুঝতে পারছে না। তার কারণ হচ্ছে তারা যে ফরহাদ ভাই যেটা বলেন যে সরকার ও রাষ্ট্র দুই জিনিস, আগে আমাদের এখন রাষ্ট্র বানাতে হবে, তারপর না সরকারের নির্বাচন আপনি চাইবেন। তো আপনি যদি রাষ্ট্র গঠন করার ব্যাপারটা বোঝেন, তাহলে তো আপনাকে রাষ্ট্র গঠনের দিকে মনোযোগ দেওয়া উচিত। সরকারে আপনি আছেন কি নাই, আপনার লোক আছে কি নাই, এটা নিয়ে এত মাথা ব্যথা কিংবা এত হাহাকারের কোনো দরকার নেই। এটা জন আকাঙ্ক্ষাকে রিফ্লেক্ট করে না। আর 3 নম্বর হচ্ছে এই সরকারের কথা আমি বলবো, যে সরকারের অনেকগুলো সমস্যা আমরা দেখতে পাচ্ছি। প্রথমত নিয়োগগুলো কীভাবে হচ্ছে আমরা ঠিক বুঝতে পারছি না, যে নিয়োগগুলো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হওয়া উচিত। দ্বিতীয়ত তারা ইতিমধ্যেই অনেকগুলো কাজ করেছেন, যেটা এই মুহূর্তের প্রধান প্রায়োরিটি হওয়া উচিত, যে শহীদদের, এই যে গণ অভ্যুত্থানে যারা শহীদ, যারা এই গণহত্যার ঘটালো, তাদের বিচার বিশ্বাসযোগ্য এবং আন্তর্জাতিকভাবে ক্রেডিবল বিচার করতে হবে। কিন্তু ইতিমধ্যে এই সরকার আমরা দেখতে পাচ্ছি যে এটা সরকার করছে আমি বলবো না, কিন্তু অনেকগুলো মামলা হচ্ছে যেগুলো অত্যন্ত দুর্বল মামলা, এগুলো টিকবে না এবং এগুলো বিতর্কিত করছে এই পরিস্থিতিকে। তাহলে সরকার কেন এই মামলাগুলো গ্রহণ করছে, তারা কেন এগুলোকে ঠেকাতে পারছে না? এই আপনি শেখ হাসিনার বিচার হওয়া উচিত আমরা মনে করি আন্তর্জাতিক অপরাধ আদালতে, কারণ আপনি দেশের মধ্যে বিচার করলে
এটা নিয়ে দেশের মধ্যে আবার শেখ হাসিনা আবার আগস্টে রাজনীতি করবে। আমরা অনেক সময় প্রতিশোধ পরায়ণ হয়ে হিতাহিত জ্ঞান হারায় ফেলি। কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিস স্মরণ করাই দিই, আওয়ামী লীগ ৭৫ সালে যে শেখ মুজিবের যে আপনার যে নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগের বাকশাল রেজিমের পতন ঘটলো, ২১ বছর পরে আওয়ামী লীগ আবার ফিরে এসেছিল। ২১ বছর পরে আওয়ামী লীগ আবার ফিরে এসেছিল। সুতরাং এত সহজ হবে না। এবং বিএনপির যে আমরা নানাভাবে বিএনপির সমালোচনা করি, বিএনপিকে ওই ১৫ বছর ধ্বংস করা যায় নাই। তাহলে একটা দলকে এভাবে ধ্বংস করা যায় না। আপনি তার ইডিওলজিকে শেষ করেন, যে মতাদর্শ তাকে অনিবার্য করে তোলে, সেই মতাদর্শকে আপনি মতাদর্শিকভাবে মোকাবেলা করেন, এক। আর দুই হচ্ছে যে ক্রিমিনাল সিন্ডিকেট, ভাই যেটা বললেন যে পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে শাপলা চত্বর হত্যাকাণ্ড, গুম খুন লুটপাট এবং ৩টা অবৈধ নির্বাচন ১৪, ১৮, ২৪ এবং তারপরে জুলাই হত্যাকাণ্ড, এগুলোর সাথে যারা জড়িত তাদের অবশ্যই 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 শাস্তি হতে হবে, যেটা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে, এমন শাস্তি হতে হবে। এই ভুয়া মামলা দিয়েন না। ভুয়া মামলা দিয়ে শুধু শুধু আমাদের এই যে ছাত্র জনতার যে অর্জন, সেটাকে আপনারা ভুলুণ্ঠিত করেন না। এই ব্যাপারে সরকারকে পদক্ষেপ নিতে হবে। থার্ড, সরকার যেটা আমরা খুবই শঙ্কিত যে দেখা যাচ্ছে যে যৌথ অভিযানের নামে বিভিন্ন জায়গায় বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদেরকে তারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। বলা হচ্ছে যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তারা মারা যাচ্ছে। আমরা এগুলো বিশ্বাস করি না। বিএনপির আমলেও যখন অপারেশন ক্লিন হার্ট হয়, আপনাদের মনে আছে যে তখন এরকম বলা হতো যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। কিন্তু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ এগুলো মানে যে কোনো ধরনের মৃত্যুকেই আপনার হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হইতে হবে। সো আপনাকে যদি মেরেও ফেলা হয়, সেটাও একটা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়। ফলে আমাদেরকে এগুলো দোহাই দিবেন না। এখানে যদি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আপনাদেরকে কোথাও অস্ত্র উদ্ধার করতে হয়, যদি অপরাধ থামাতে হয়, আমরা এটা সমর্থন করব। কিন্তু যে কোনো কারণে বিরোধী রাজনৈতিক দল নেতাকর্মী, বিশেষত যারা মাঠের নেতাকর্মী, বিএনপির, জামায়াতে ইসলামের সহ অন্যান্য রাজনৈতিক দল, তাদের মাঠের নেতাকর্মীদেরকে আপনারা হয়রানি করবেন না। এটা আমি সরকারের প্রতি, যে এখন যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সেনাবাহিনীকে, আমরা অনুরোধ করব যে আপনারা, ঠিক আছে আমরা বুঝতে পারি যে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নাই, পুলিশ কাজ করছে না এবং সামনে পূজা আছে, মাজার নিয়ে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। সুতরাং এখন সেনাবাহিনীকে আমরা শর্ত সাপেক্ষে ম্যাজিস্ট্রেসি, এবং ২ মাস আপনারা বলেছেন ২ মাসের মধ্যে আবার পুলিশকে রিস্টোর করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ফেরত আনতে হবে। কিন্তু সেনাবাহিনী যেন আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সীমাবদ্ধ থাকে। আমরা আরেকটা 111 চাই না। 111-এর সময় আমরা দেখেছি যে এটা 2 মাসের পর আবার বাড়ানো হয়েছে। এইবার যেন এটা সেটা না হয় এবং কোনো বাংলাদেশের কোনো নাগরিককে আমরা বিচার, কতগুলো ব্যাপারে আমরা ঐক্যমত্যে পৌঁছেছি বাংলাদেশে, যে সে যে রাজনীতিই করুক আমার বিরুদ্ধে থাকতে পারে। আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে জামায়াত ইসলামী সমালোচনা করতে পারি, কিন্তু কোনো জামায়াত শিবিরের নেতাকর্মীকে গুম করা যাবে না, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা যাবে না। বিএনপির কোনো নেতাকর্মীকে গুম খুন করা যাবে না, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার করা যাবে না। যদি এগুলো করেন, আমরা কিন্তু আবারও আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হব। সুতরাং আমাদেরকে সেটা করবেন না। আমরা অত্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে, এবং এখানে বিএনপি জামায়াতের লোকজন তারা আরও বেশি আমাদের চেয়ে ঝুঁকি নিয়েছেন। এইটা যেটা আমরা অর্জন করেছি, ছাত্র জনতা যেটা অর্জন করেছে, এটাকে আপনারা নষ্ট করবেন না। আমরা সেনাবাহিনী বিপ্লবের পক্ষে ছিলেন, অভ্যুত্থানের পক্ষে ছিলেন, আমরা সেটা জানি, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। সেনাবাহিনী বাংলাদেশের জনগণেরই অংশ। তাদের প্রধান কাজ হচ্ছে বহিঃশত্রু যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, সেটার হাত থেকে বাংলাদেশের জনগণকে প্রোটেক্ট করা, বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে, এইটাই তাদের প্রধান কাজ। এবং এই ইন্টারিম ফেজে 2 মাসের জন্য আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখভাল করতে চাচ্ছেন, করেন, কিন্তু কোনো বিচার, আবারও বলছি, কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমরা সমর্থন করব না। একটা মানুষের জীবনকেও আপনারা কেড়ে নিতে পারবেন না। বিচার হবে, যার বিরুদ্ধে অভিযোগ আছে আপনারা বিচার করেন, আমরা বিচারকে সমর্থন জানাই। সর্বশেষ আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে সংবিধান নিয়ে। সংবিধান নিয়ে একটা কথা উঠেছে সমাজে, বহু আগে থেকে ছিল। ফরহাদ মজহার আপনারা জানেন যে 80-র দশক থেকে বলছিলেন সংবিধান প্রশ্ন বাংলাদেশে একাই উনি বলে গেছে। আপনারা তার লেখাগুলো এগুলো সব আছে আপনাদের সামনে, পড়ে দেখেন। এবার অভ্যুত্থানের পরে আবারও সংবিধান বিতর্ক সামনে এসছে। কিছু কিছু লোক বলার চেষ্টা করছেন যে সাংবিধানিক ধারাবাহিকতা লাগবে। তো সাংবিধানিক ধারাবাহিকতা আমরা 90, আপনারা আমাদেরকে কেন আবার 90 ফেরত নিতে চান? আমরা 111 চাই না, আমরা 90 ফেরত আসুক সেটা চাই না। এই সাংবিধানিক ধারাবাহিকতা নামক যে একটা খুবই পশ্চাৎপদ ধারণা বাংলাদেশে প্রচার করে বিশেষত সিভিল সোসাইটি, আমরা মনে করি, এবং আমরা দেখেছি সংবিধান সংস্কার কমিশনে এমন একজনকে বসানো হয়েছে, আমরা তাকে সম্মান জানাই, কিন্তু 72 সংবিধানের প্রশ্নে তিনি অত্যন্ত আনক্রিটিক্যাল। আমরা সরকারের প্রতি অনুরোধ জানাবো যে তাকে আপনারা কি ব্যবস্থা নেবেন, কিন্তু আমরা সংবিধান সংস্কার কমিশনে তাকে চাই না। আপনারা অন্য কাউকে এখানে নিয়োগ দেন, যিনি সংবিধানের পরিবর্তন যে আকাঙ্ক্ষা বাংলাদেশে তৈরি হয়েছে সেটার প্রতি সম্মান, সেটার প্রতি তার কমিটমেন্ট আছে, এমন কাউকে আপনার ওখানে নিয়োগ দেন। 72 সংবিধানকে এখানে টিকিয়ে রাখতে চায় এমন কারণ 72 সংবিধান মানে হলো বাকশালের সংবিধান। এটা আমরা মেনে নেব না, ছাত্র জনতাটা মেনে নেবে না। কারণ ছাত্র জনতা এক দফা দাবি, সেখানে বলা ছিল যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটাতে হবে, শুধু ফ্যাসিস্ট শাসক না, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটাতে হবে। তাহলে ফ্যাসিবাদী ব্যবস্থা এখানে টিকে আছে প্রধানত সংবিধানের মধ্য দিয়ে। তাহলে গণতান্ত্রিক একটা সংবিধান আমাদের লাগবে। এখন এই সংবিধান আমাদেরকে এমন সংবিধান করতে হবে যেটা দেশের ভেতরে সকল অংশের মানুষ যেটার প্রতি আস্থা রাখে, এবং বহির্বিশ্বে যে সংবিধানটা অ্যাকসেপ্টেড হবে।
আমরা মানে উন্মাদনা দেখাতে গিয়ে যেন কেউ এমন কিছু চেয়ে না বসি যে একটা সমাজতান্ত্রিক সংবিধান চাই, কি একটা শরিয়া সংবিধান চাই, এগুলো কিন্তু আমাদের অনেক ক্ষতি করবে। একটা গণতান্ত্রিক সংবিধান যেখানে ধর্ম করার স্বাধীনতা থাকবে, মানুষের ব্যক্তিগত জীবনের নিরাপত্তা থাকবে, ব্যক্তির বিকাশ ঘটানোর ব্যবস্থা থাকবে এবং সমাজের সাথে ব্যক্তির কিভাবে আমরা মিলমিশ করব সেইগুলোর ব্যবস্থা থাকবে, এই ধরনের সংবিধান আমরা বাংলাদেশে চাই। কিন্তু এমন কোনো কিছু আমরা চাইবো না যেটা বাংলাদেশের মানুষকে বিভক্ত করবে, আবার বহির্বিশ্বে আমাদের ইমপ্রেশন খারাপ হবে। একটা জিনিস মনে রাখবেন যে শেখ হাসিনা একটা জিনিস প্রচার করে, আওয়ামী লীগ একটা জিনিস প্রচার করে, দিল্লি একটা জিনিস প্রচার করে, সেটা হচ্ছে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশকে চালানো, শেখ হাসিনা ছাড়া বাংলাদেশকে কেউ চালাতে পারবে না এবং বাংলাদেশকে শেখ হাসিনা চলে গেলেই আমরা মারামারি কাটাকাটি করতে থাকবো, এটা হলো শেখ হাসিনার প্রচার। তাহলে আমরা দয়া করে এমন কিছু করব না যেটা এই প্রচারণাটাকে ন্যায্যতা দেয়। তো শেখ হাসিনা বলবে যে দেখেন এই যে আমি চলে গেছি মাজার ভাঙতেছে, এই যে দেখেন মন্দিরে হামলা হচ্ছে, এই যে দেখেন হিন্দুরা পূজা করতে পারে না, এইটাই চায় শেখ হাসিনা। সুতরাং যারা এগুলো করছে আমাদের কাজ হচ্ছে, আমরা যারা ছাত্র জনতার অংশ, এটা প্রতিহত করা, এটাকে আমাদের প্রতিহত করতে হবে যে বাংলাদেশের ইমেজ বহির্বিশ্বে আমরা খারাপ হতে দেব না এবং শেখ হাসিনা ছাড়াই, আওয়ামী লীগ ছাড়াই বাংলাদেশকে আমরা চালাতে পারি, রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমরা নিজেদেরকে পরিচালনা করতে পারি। এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে বহির্বিশ্বের কাছে, আমাদের এই কথাগুলো বলতে হবে। গণ অভ্যুত্থানকে বিতর্কিত করে এমন যে কোনো কাজ করা থেকে আমাদের বিরত থাকতে হবে। সর্বোচ্চ সহিষ্ণুতা এবং অন্যকে স্পেস দেওয়ার, মানে যারা অভ্যুত্থানের পক্ষের শক্তি, স্পেস দেওয়ার মানসিকতা আমাদের থাকতে হবে। এগুলো যদি আমরা না করতে পারি তাহলে আমরা কিন্তু গণ অভ্যুত্থানকে ফরহাদ মজহারের ভাষায় যেটা বিজয়ী গণ অভ্যুত্থান করা দরকার সেকেন্ড ফেজে, সেটা আমরা করতে পারবো না। এবং গণ অভ্যুত্থানকে বিজয়ী ছাত্র জনতা তো একটা অর্জন করেছে অভ্যুত্থান, রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আহ্বান যে এটাকে বিজয়ী গণ অভ্যুত্থান করার জন্য যে যে পদক্ষেপ নেওয়া উচিত আপনারা সেটা নেন, আমরা আপনাদেরকে সমর্থন করব এবং তারপরে নির্বাচন হবে, নির্বাচনে আপনারাই ক্ষমতায় আসবেন, আমাদের নিয়ে কোনো আপত্তি নাই। কিন্তু আগে গণ অভ্যুত্থানকে বিজয়ী গণ অভ্যুত্থানে পরিণত করেন। সবাইকে ধন্যবাদ।